আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় সবাইকে নিয়ে নিরাপদে আছো। বাসায় কি পড়াশোনা করছো কিছু? আমাদের কলেজ কবে খুলবে এটা কিন্তু আমরা কেউ জানি না, সেজন্য বাসায় আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। যাই হোক, আমরা আজকে ভৌত রসায়নের রাসায়নিক সাম্যাবস্থা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। রাসায়নিক সাম্যাবস্থা কি সেটা জানতে হলে আমাদেরকে প্রথমে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া সম্পর্কে জানতে হবে। একমুখী বিক্রিয়াটা কি? একমুখী বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যেখানে বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ থেকে আমরা বিক্রিয়ক পাই না। অর্থাৎ রিঅ্যাকশন যখন একই দিকে সম্পন্ন হয় তখন তাকে একমুখী বিক্রিয়া বলে। আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে? উভমুখী বিক্রিয়া হচ্ছে যেখানে বিক্রিয়কগুলো পরস্পর বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, উৎপাদগুলো আবার নিজেদের মধ্যে আন্তঃক্রিয়ার মাধ্যমে বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটা উভয় দিকেই পরিচালিত হয়। তো উভমুখী বিক্রিয়ায় যে বিক্রিয়াটার সামনের দিকে যায় সেই বিক্রিয়াটাকে বলা হয় সম্মুখবর্তী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়ায় যে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যায় অর্থাৎ বিপরীত দিকে যায় সেটাকে আমরা বলি পশ্চাৎমুখী বিক্রিয়া। এখানে তোমরা একটা রিঅ্যাকশন দেখতে পাচ্ছ, হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস তৈরি করেছে। এটা সম্মুখবর্তী বিক্রিয়া। আবার হাইড্রোজেন এবং আয়োডিন এই পাশে নিচে দেখছো, হাইড্রোজেন আয়োডিন পরস্পর বিক্রিয়া করে আবার হাইড্রোজেন আয়োডাইড তৈরি করেছে। এটা কিন্তু বিপরীতমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়া। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ মাঝখানে, এটা উভমুখী বিক্রিয়ার চিহ্ন। এই চিহ্নটা থাকলে তোমরা বুঝতে পারবা বিক্রিয়াটা উভমুখী। এখন আমরা উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা থেকে রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞাকে সংজ্ঞায়িত করতে পারি। কোন উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখ এবং পশ্চাৎবর্তী বেগ অর্থাৎ রিঅ্যাকশনের বেগ যখন পরস্পর সমান হয় এবং বিক্রিয়ক এবং উৎপাদের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রাটা ফিক্সড থাকবে, তখন তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। অর্থাৎ উভমুখী বিক্রিয়ায় সম্মুখবর্তী রিঅ্যাকশনে কি হয়? সম্মুখবর্তী রিঅ্যাকশনে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। আর পশ্চাৎমুখী বিক্রিয়া কি হয়? উৎপাদগুলো আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে বা বিয়োজিত হয়ে বিক্রিয়কে পরিণত হয়। তো সম্মুখবর্তী বিক্রিয়ায় যতটুকু পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে ঠিক সেই পরিমাণই কিন্তু উৎপাদগুলো ভেঙে বা পরস্পর বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হবে, এবং যেই অবস্থায় এদের দুইটা রিঅ্যাকশনের বেগ সমান হবে সেই অবস্থাটাকেই আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। রাসায়নিক সাম্যাবস্থা সম্পর্কে তোমাদের একটি ভুল ধারণা আছে। ধারণাটা হচ্ছে যে রাসায়নিক সাম্যাবস্থার সময় মনে হয় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা বা গাঢ়ত্ব সমান থাকে উভয় দিকে। আসলে কিন্তু তা না। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে এমন একটি অবস্থা যে সময় দুইটা বিক্রিয়ার গতিবেগটা সমান হবে, অন্য কোনো কিছু কিন্তু সমান হবে না। দুই দিকের অণুর সমান বা গাঢ়ত্বের সমান বা ঘনমাত্রা সমান হতে হবে, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। যাই হোক, রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। এই অবস্থায় প্রতি সেকেন্ডে সম্মুখবর্তী বিক্রিয়ায় যতগুলো অণু উৎপন্ন হবে ঠিক বিপরীত পথে অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়ায় পশ্চাৎবর্তী বিক্রিয়ার পথে ঠিক ততগুলো অণুই কিন্তু উৎপন্ন হবে। এখানে একটি গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ, এক্স অক্ষে টাইম সেট করা হয়েছে আর ওয়াই অক্ষে আমাদের বিক্রিয়ার বেগ
এটা সেট করা হয়েছে। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে কিন্তু এটা ভুল, এটা তোমরা ইগনোর করবে। এখানে হবে বিক্রিয়ার গতি আর এক্স অক্ষ বরাবর হবে টাইম, অর্থাৎ বিক্রিয়ার যে সময়। আমরা হাইড্রোজেন আয়োডাইডের রিঅ্যাকশনটা দেখি। হাইড্রোজেন আয়োডাইড এখানে বিক্রিয়ক আর হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস তৈরি হয়েছে। হাইড্রোজেন আয়োডাইড যখন প্রথমে বিক্রিয়া শুরু করবে তার পরিমাণ কিন্তু সর্বোচ্চ থাকবে, সর্বোচ্চ পরিমাণে সে থাকবে। আস্তে আস্তে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন আয়োডিন তৈরি হতে থাকবে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ সময়ের সাথে সাথে কি হবে, কমতে থাকবে, পরিমাণ কমতে থাকবে এবং হাইড্রোজেন এবং আয়োডিনের পরিমাণ আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাবে। দেখো হাইড্রোজেন এবং আয়োডিনের পরিমাণ পারমাণবিক অবস্থায় 0 ছিল, আস্তে আস্তে হাইড্রোজেন এবং আয়োডিনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ তার গতিবেগও আস্তে আস্তে কমতে থাকবে। আর হাইড্রোজেন এবং আয়োডিন এই দুটি গ্যাসের পরিমাণ বাড়তে থাকবে, এদের গতিবেগও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা সময়ে এসে দেখো এখানে সি বিন্দুতে দুইটি বিক্রিয়া, তার সম্মুখবর্তী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে যাবে। এই অবস্থাটাকে আমরা বলছি রাসায়নিক সাম্যাবস্থা। এই অবস্থায় দুইটা বিক্রিয়ার গতিবেগ সমান। ঠিক আছে, তোমরা তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে এই গ্রাফ থেকে। এখন আসো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। রাসায়নিক সাম্যাবস্থার কতগুলো বৈশিষ্ট্য আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উভমুখিতা। রাসায়নিক সাম্যাবস্থা শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু অর্জিত হয়। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে একটা রিঅ্যাকশন কখনই রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছায় না। গতিবেগ আমরা একটু আগেই পড়েছি, সাম্যাবস্থা যখন অর্জিত হবে তখন উভমুখী বিক্রিয়ার সম্মুখবর্তী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হবে। 3 নম্বরে আছে বিক্রিয়ার অসম্পূর্ণতা। বিক্রিয়ার অসম্পূর্ণতা বলতে কি বোঝাচ্ছে, যখন একটি বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছে যাবে তখন কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে যে আমাদের বিক্রিয়াটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মনে হবে বিক্রিয়াটি স্টপ হয়ে গেছে, কিন্তু আসলে না। রাসায়নিক সাম্যাবস্থায় যেই পরিমাণ বিক্রিয়ক পরস্পর সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, ঠিক সেই সময়ই উৎপাদগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বা বিয়োজিত হয়ে সেই পরিমাণই বিক্রিয়কে পরিণত হবে। ফলে বাইরে থেকে দেখলে মনে হবে যে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু আসলে বিক্রিয়াটি চলছে। দু সাইডের গতিবেগ সমান বলে বিক্রিয়াটাকে বাইরে থেকে মনে হয় থেমে গেছে। তাহলে আমরা বলতে পারি যে একটি উভমুখী বিক্রিয়া কখনোই সমাপ্ত হয় না, এটা চলতেই থাকবে। রাসায়নিক সাম্যাবস্থা বৈশিষ্ট্যের মধ্যে 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে উভয় দিক থেকে সাম্যাবস্থা প্রাপ্তি। বিক্রিয়ার উভয় দিক থেকে সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব, অর্থাৎ উভয় দিক থেকে সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব মানে সম্মুখবর্তী বিক্রিয়া সামনে যাবে, পশ্চাৎমুখী বিক্রিয়া পিছনে যাবে, এইভাবেই বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাবে। তবে সাম্যাবস্থায় তোমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন নিয়ন্ত্রণকারী যে প্রভাবগুলো আছে, বাহ্যিক যে ফ্যাক্টর গুলো আছে যেগুলো সাম্যাবস্থাকে প্রভাবিত করে, যেমন তাপমাত্রা, চাপ, সংযুক্তি, এগুলো কিন্তু অবশ্যই অপরিবর্তনীয় থাকবে।
অর্থাৎ সাম্যাবস্থা যখন অর্জিত হবে একটি বিক্রিয়ায়, সেই মুহূর্তে বিক্রিয়ক গুলোর ঘনমাত্রা এবং উৎপাদকের ঘনমাত্রা ওই সময় ফিক্স থাকবে, এটার আর কোনো চেঞ্জ হবে না। সিমিলারলি তাপমাত্রা, চাপ এগুলো রাসায়নিক সাম্যাবস্থায় ফিক্স থাকবে, এগুলো কোনো পরিবর্তন হবে না। তারপর 5 নম্বরে আছে সংগঠন ক্ষেত্র। রাসায়নিক সাম্যাবস্থা, যদি তুমি একটা বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া থেকে রাসায়নিক সাম্যাবস্থায় আসতে চাও, তাহলে ওই বিক্রিয়াটাকে তোমাকে অবশ্যই ক্লোজ সিস্টেম অর্থাৎ আবদ্ধ পরিমণ্ডলে তোমাকে বিক্রিয়াটা ঘটাতে হবে। এখানে একটি রিঅ্যাকশন দেখছো তোমরা, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটাকে যদি তুমি আবদ্ধ পাত্রে ক্লোজ সিস্টেমে ঘটাও, তাহলে বিক্রিয়াটা উভমুখী হবে। কিন্তু বিক্রিয়াটাকে যদি তুমি আবদ্ধ পাত্রে না ঘটিয়ে একটি উন্মুক্ত পাত্রে ঘটাও, তার ওপেন সিস্টেমে ঘটাও, তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, সে কিন্তু বাইরে পরিবেশে চলে যাবে, ফলে ক্যালসিয়াম অক্সাইড শুধু রয়ে যাবে উৎপাদ। এখান থেকে বিক্রিয়াটা পশ্চাৎমুখে যেতে পারবে না। তাহলে আমরা কি বলতে পারি যে রাসায়নিক সাম্যাবস্থা কেবলমাত্র আবদ্ধ পরিমণ্ডলেই সৃষ্টি হয়। 6 নম্বরে আছে নিয়ামকের প্রভাব। একটা সিস্টেম যখন সাম্যাবস্থায় পৌঁছে যায়, তারপরে সেই সিস্টেমটা অনন্তকাল ধরে সেই সাম্যাবস্থাতেই চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না বাইরের যে ফ্যাক্টর গুলো তাপ, চাপ, সংযুক্তি, এগুলোর কোনো পরিবর্তন না করা হয়। যদি তুমি বাইরে তাপ, চাপ, সংযুক্তি পরিবর্তন করো, তাহলে সাম্যাবস্থার চেঞ্জ হবে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। কিন্তু এই বাইরের ফ্যাক্টর গুলো যদি তুমি চেঞ্জ না করো, ওইভাবেই রাখো, তাহলে সাম্যাবস্থাটা সবসময় সাম্যাবস্থাতেই থাকবে। 7 নম্বরে আছে অনুঘটকের প্রভাব। রাসায়নিক সাম্যাবস্থার উপর অনুঘটকের কোনো প্রভাব নেই। অর্থাৎ তুমি যদি একটি বিক্রিয়ায় সাম্যাবস্থা আছে, ওই সময় যদি কোনো বা তার আগে কোনো তুমি অনুঘটক প্রভাবক ইউজ করো, তাহলে কিন্তু রাসায়নিক সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। অনুঘটকরা কি করে? একটা বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করে, কিন্তু সাম্যাবস্থায় এসে পড়ার পরে একটা বিক্রিয়ার যে সাম্যাবস্থার অবস্থান, সেটা কিন্তু অনুঘটক দ্বারা প্রভাবিত হয় না। তারপরে আমরা দেখব, একটা কোশ্চেন তোমাদের সবসময় আসে, সব রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান, প্রমাণ করো। এটা কিভাবে তোমরা প্রমাণ করবা? কোন উভমুখী বিক্রিয়ার সম্মুখে যখন সম্মুখ বিক্রিয়ার গতিবেগ বেশি থাকে, ফার্স্টে কি বলে আমরা একটু আগেই বলছি যে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ একদম প্রাথমিক অবস্থা সবচেয়ে বেশি থাকে, কিন্তু সময় বাড়ার সাথে সাথে কি হয়, বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে। ফলে পরিমাণ যত কমতে থাকবে, বিক্রিয়ার গতিবেগ তত কমতে থাকবে, এবং কি হবে, উৎপন্ন দ্রব্যের ঘনমাত্রাটা বৃদ্ধি পেতে থাকবে। এখানে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকবে, কিন্তু উৎপাদের ঘনমাত্রাটা বৃদ্ধি পেতে থাকবে। ফলে উৎপাদের ঘনমাত্রা যখন বৃদ্ধি পেতে থাকবে, তখন তার গতিবেগ বাড়তে থাকবে। একটা পর্যায়ে এসে কি হয়, উভয় বিক্রিয়ার গতিবেগটা সমান হয় এবং তখনই সাম্যাবস্থাটা অর্জিত হয়। তাহলে দেখা যাচ্ছে যে সম্মুখবর্তী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী যে বিক্রিয়া, দুইটা বিক্রিয়ার লক্ষ্যই হচ্ছে সাম্যাবস্থা অর্জন, এরা সাম্যাবস্থায় আসতে চায়। এখন কোন বিক্রিয়া সাম্যাঙ্কের মান শূন্য বা অসীম হতে পারে। সাম্যাঙ্ক বলতে কি বোঝায়, এটা আমরা পরবর্তীতে পড়বো। এখন শুধু শুনে রাখবো যে সাম্যাঙ্কের মান শূন্য বা অসীম হতে পারে, ঠিক আছে? এখন না, সরি, সাম্যাঙ্কের মান শূন্য বা যদি অসীম হতো, তাহলে হয়তোবা কোনো বিক্রিয়া সম্পন্ন হতো না।
কিন্তু আমরা জানি কোন বিক্রিয়ার সাম্যাঙ্কের মান 0 বা অসীম হয় না। যদি হতো তাহলে হয়তো স্টপ হয়ে যেত বিক্রিয়া, কিন্তু যেহেতু হয় না তাইলে কি হবে, বিক্রিয়াটা কোনো দিকেই সমাপ্ত হবে না, এটা চলতেই থাকবে। একমুখী বিক্রিয়া যেমন একসময় স্টপ হয়ে যায়, সমস্ত বিক্রিয়াগুলা উৎপাদে পরিণত হয়ে যায়, কিন্তু বহুমুখী বিক্রিয়ায় বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয়, আর উৎপাদ আবার বিক্রিয়কে পরিণত হয়, এইভাবেই চলতে থাকে। ফলে বিক্রিয়াটা কখনোই সমাপ্ত হয় না, সব সময় বিক্রিয়া সাম্যাবস্থার দিকেই ধাবমান, অর্থাৎ সাম্যাবস্থার দিকেই চলতে থাকে। এখন আমরা তো বললাম যে সাম্যাবস্থা সবসময় ধাবমান অর্থাৎ গতিশীল। এখন এটা আমাদেরকে মুখে তো বললে হবে না, প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমরা এখন এটা প্রমাণ করব। বিক্রিয়াটাকে যখন সাম্যাবস্থায় আসে একটা বিক্রিয়া, তখন বাইরে থেকে দেখলে মনে হবে যে বিক্রিয়াটি থেমে গেছে, কারণ এই অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার কিন্তু কোনো পরিবর্তন লক্ষিত হবে না, ঘনমাত্রার কোনো পরিবর্তন লক্ষিত হবে না। কিন্তু প্রকৃতপক্ষে আমি আগেও বলেছি বিক্রিয়াটা কিন্তু বন্ধ হয়ে যায় না, কারণ এই অবস্থায় সম্মুখ বিক্রিয়া দ্বারা যে হারে উৎপাদ তৈরি হচ্ছে, ঠিক সেই হারে বিপরীত বিক্রিয়া দ্বারা বিক্রিয়ক পদার্থগুলো উৎপন্ন হতে থাকে। তাই উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় স্থির নয়, এটা একটা গতিশীল। এখন এই গতিশীলতাটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখব যে আসলেও রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল কিনা। হাইড্রোজেন আর আয়োডিন দিয়ে আমি এখানে একটি বিক্রিয়া দেখানো হয়েছে, এটা দিয়ে আমরা দেখতে পারবো হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়ার ফলে কি হয়, হাইড্রোজেন আয়োডাইড গঠিত হয়, হাইড্রোজেন আয়োডাইড গঠিত হয়। এখন আমরা কি করব, এই বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় আসবে তার সেই সময় আমরা কি এই বিক্রিয়াটাতে কিছু পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন এখানে দিব, তেজস্ক্রিয় আয়োডিন যোগ করব। তেজস্ক্রিয় আয়োডিনটা কি, আমরা যে আয়োডিন ইউজ করি, নরমাল যে আয়োডিনটাকে ইউজ করি, সেটাকে যদি নিউট্রন দ্বারা আঘাত করি তাহলেই তেজস্ক্রিয় আয়োডিনে রূপান্তরিত হয়। তো তেজস্ক্রিয় আয়োডিন এখানে যোগ করার কিছুটা সময় পরে যদি আমরা পরীক্ষা করি, দেখবো যে সাম্যাবস্থার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, অবস্থানটা ঠিকই আছে। কিন্তু কি হয়েছে, সাম্যাবস্থার অবস্থানে পরিবর্তন হয় নাই, অর্থাৎ হাইড্রোজেন আয়োডিন এবং হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ কিন্তু সেম রয়ে গেছে। তেজস্ক্রিয় আয়োডিন যোগ করার আগে যা ছিল, তেজস্ক্রিয় আয়োডিন যোগ করার পরেও তাদের পরিমাণ কিন্তু অপরিবর্তিত রয়েছে। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে হাইড্রোজেন আয়োডাইড এটার মধ্যে তেজস্ক্রিয়র মাত্রাটা ধীরে ধীরে বাড়ছে, আগে কিন্তু তেজস্ক্রিয় ছিল না, তো তেজস্ক্রিয় আয়োডিন দেওয়ার পরে এখানে তেজস্ক্রিয়তার পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে এবং তেজস্ক্রিয় আয়োডিন বিশিষ্ট হাইড্রোজেন আয়োডাইড সৃষ্টি করছে। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে হাইড্রোজেন আয়োডাইড, তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে, তাহলে তো হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেটা হবে না, কারণ এটা একটা সাম্যাবস্থায় আছে। ফলে যে পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে, তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড, সেই পরিমাণ তুল্য ভর বিশিষ্ট, সমপরিমাণ তুল্য ভর বিশিষ্ট হাইড্রোজেন এবং আয়োডিন ওইটা বিয়োজিত হয়ে, হাইড্রোজেন আয়োড বিয়োজিত হয়ে সেই তুল্য ভর পরিমাণ হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হবে। এখন যদিও সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, তবুও কি হয়, পরস্পর বিপরীতমুখী দুইটি বিক্রিয়া কিন্তু চলছে। এই বিক্রিয়া
পরীক্ষা থেকে তোমরা বলতে পারবা যে সাম্যাবস্থা গতিশীল। এখানে দেখো কি গ্রাফ আছে, আমরা যে গ্রাফটা আগে দেখলাম সেই গ্রাফটার থেকে এই গ্রাফটা কিন্তু আলাদা। খেয়াল করো, ওখানে এক্স অক্ষে সময় ছিল আর ওয়াই অক্ষে কি ছিল, ওখানে বিক্রিয়ার গতি, কিন্তু এখানে কিন্তু ওয়াই অক্ষে ঘনমাত্রাটা নেওয়া হয়েছে, ঘনমাত্রা নেওয়া হয়েছে। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা সর্বোচ্চ আছে, এটা সময় বাড়ার সাথে ঘনমাত্রা কমে যাচ্ছে। আর এখানে হাইড্রোজেন এবং আয়োডিনের ঘনমাত্রা, যেটা আর কি উৎপাদ হিসাবে ছিল বিক্রিয়ায়, সেটা কম ছিল, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার ফলে একটা সময়ে এসে এই জায়গাটা এরা কি করবে, সাম্যাবস্থা অর্জিত হবে। সাম্যাবস্থা যখন অর্জিত হবে তখন দেখো এদের গতিশীলতা কিন্তু এই যে স্ট্রেট লাইন হয়ে গেছে, দো সাইড স্ট্রেট লাইন। গতিশীলতা বাড়তে বাড়তে কমে গেছে, এখানে সেই স্ট্রেট লাইন হয়ে গেছে। এখানে হাইড্রোজেন আয়োডিনের গতিশীলতা বাড়ছে বাড়ছে, কমতে কমতে অল্প থেকে বাড়ছে, এখানে এসে গতিশীল হয়ে গেছে, মানে স্ট্রেট লাইন হয়ে গেছে। অর্থাৎ এই গ্রাফ থেকে আমরা এটা বলতে পারি যে সাম্যাবস্থা অর্জিত হওয়ার পরে বিক্রিয়ার, উভমুখী বিক্রিয়ার, সমবর্তী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা কি হয়ে যায়, সমান হয়ে যায়, আর এটা পরিবর্তন হবে না। গতিবেগ কিন্তু এই যে আছে, গতিবেগ আছে, অর্থাৎ বিক্রিয়াটা গতিশীল অবস্থায় আছে, বিক্রিয়াটা শেষ হয়ে যায়নি। বাইরে থেকে দেখে মনে হলেও কিন্তু বিক্রিয়াটা শেষ হয়ে যায় নাই। এখন আমরা পড়বো লা-শাতিলীয় নীতি ও সাম্যাবস্থার বিভিন্ন নিয়ামকের প্রভাব। বিক্রিয়া সাম্যাবস্থার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব আছে, এটা আমরা আগেই পড়েছি। নিয়ামকের প্রভাবগুলোর সম্পর্কে লা-শাতিলীয় নামে একজন বিজ্ঞানী, উনি একটি নীতি নির্ধারণ করে। নীতিটি হচ্ছে কোন সিস্টেম সাম্যাবস্থায় বিদ্যমান থাকলে ওই অবস্থায় সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী নিয়ামকের, যেমন চাপ, তাপমাত্রা বা ঘনমাত্রা বা যে কোনো একটির কোন রকম পরিবর্তন করা হলে সিস্টেমটি এমন ভাবে নিজেকে বিন্যস্ত করবে বা বিন্যাস করবে যেন নিয়ামক পরিবর্তনের প্রভাব যথাসম্ভব প্রশমিত হয়। আমরা আগেই বলেছিলাম, একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসে তখন বাইরের কোনো প্রভাব, তাপ, চাপ, ঘনমাত্রা, এগুলো যদি কোনো পরিবর্তন না করা হয় তাহলে ওই সাম্যাবস্থা অনন্তকাল ধরে ওইভাবে চলতে থাকবে। কিন্তু কখনো যদি আমরা বাইরে থেকে এই নিয়ামকগুলাকে পরিবর্তন করি, যেমন চাপ পরিবর্তন করলাম, বাইরে থেকে কমাইলাম বাড়াইলাম বিক্রিয়াটির চাপ, বা তাপমাত্রা পরিবর্তন ঘটাইলাম, অথবা বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন করলাম, তখন কি হবে? তখন সিস্টেমটা এমন ভাবে নিজেকে বিন্যাস করবে, অর্থাৎ সিস্টেমের সাম্যাবস্থাটা ডানে বা বাঁয়ে যে এমন ভাবে বিন্যস্ত হবে যে আমি যে বাইরে থেকে যে নিয়ামক পরিবর্তন করেছি সেই নিয়ামক পরিবর্তনের প্রভাবটা নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এটা আরো ভালোভাবে আমরা যখন উদাহরণ দিব তখন আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। আমি কি বললাম, সাম্যাবস্থা নিয়ামকের প্রভাবটা প্রশমিত করবে কিভাবে? সাম্যাবস্থার অবস্থানটা ডানে বা বাঁয়ে যাবে। এখন ডানে বা বাঁয়ে কিভাবে পরিবর্তিত হবে? ডানে যাবে না বামে যাবে? এটা কিসের উপর নির্ভর করবে? এটা নির্ভর করবে যে বাইরে থেকে যে আমি নিয়ামক দিলাম বা শর্তগুলা আছে, সেই শর্তগুলা বা তার নিয়ামকগুলার পরিবর্তনের প্রকৃতির উপর এটা নির্ভর করবে। এখন দেখো নিয়ামকগুলা কোন কোন নিয়ামকের উপর বিক্রিয়া সাম্যাবস্থা নির্ভরশীল। দেখো, উপাদানের ঘনমাত্রা। উপাদানের ঘনমাত্রা বলতে এখানে বিক্রিয়ক এবং উৎপাদ দুইটারই ঘনমাত্রা বোঝাচ্ছে। তাপমাত্রা, চাপ,
এবং নিষ্ক্রিয় পদার্থ যদি তুমি সংযোগ করো, বাইরে থেকে যদি তুমি কোনো পদার্থ বিক্রিয়ায় সংযোগ করো, এইগুলা নিয়ামক তোমার রাসায়নিক সাম্যাবস্থাকে প্রভাবিত করবে। তাহলে আমরা কি পড়লাম? বিভিন্ন নিয়ামক পড়লাম, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা বা নিষ্ক্রিয় পদার্থের সংযোগ। এখন আমরা দেখব আমরা বিক্রিয়ার বাইরে থেকে যদি তাপ পরিবর্তন করি বিক্রিয়ার সাম্যাবস্থার উপর, তাহলে কি হয়, সাম্যাবস্থাটা কি চেঞ্জ হয়, আমরা এখন সেটা দেখি। সাম্যাবস্থায় কোনো সিস্টেমের তাপমাত্রা বাড়ালে লাশ-আতেলীয় নীতি অনুযায়ী এর সাম্যাবস্থাটা এমন দিকে সরে যাবে যাতে বাইরে থেকে যে আমি তাপটা দিলাম সেটা সিস্টেমে ব্যবহৃত হয়ে তাপমাত্রার ফলাফল, তাপমাত্রা যে বৃদ্ধির ফলাফল সেটা প্রশমিত হবে। সুতরাং কোনো বিক্রিয়া যদি তাপ শোষণকারী হয়, অর্থাৎ তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হয়। একটা বিক্রিয়া তাপ হারায়, তাপ শোষণ করে, তাপ শোষণকারী, তার যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, সে যে তাপ শোষণ করে তার মানে তার তাপ আরো দরকার, আরো বেশি তাপ হলে তার কোনো সমস্যা নেই। এক্ষেত্রে যদি তুমি তাপ বৃদ্ধি করো তখন বিক্রিয়াটা কি করবে? সে তাপটা কি করবে? শোষণ করবে। তাপটা শোষণ করে সামনের দিকে অগ্রসর হবে। রিঅ্যাকশনটা সামনের দিকে অগ্রসর হওয়া মানে ডান দিকে যাবে। ডান দিকে যাওয়া মানে কি? উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, তাহলে আমরা দেখছি তাপমাত্রা বৃদ্ধি করলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এটা কিন্তু তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বেড়ে যায়, সাম্যের অবস্থা ডান দিকে যায় এবং উৎপাদের পরিমাণটা কি হয়? বেড়ে যায়, উৎপাদের পরিমাণ বেড়ে যায়। অন্যদিকে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উল্টাটা ঘটে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া তার নিজেরই অনেক বেশি তাপ আছে, সেই ক্ষেত্রে যদি আমি বাইরে থেকে আবার এক্সট্রা তাপ দেই তখন সে তাপটা যেহেতু তার দরকার নাই আর বেশি তাপের, তখন এই এক্সট্রা তাপটাকে কিভাবে সে প্রশমিত করবে? তখন সে সাম্যের অবস্থানটা পিছনের দিকে অগ্রসর হবে। পিছনের দিকে মানে বা দিকে যাবে, রিঅ্যাকশন বা দিকে, সাম্যের অবস্থানটা বা দিকে চলে যাবে। আর বা দিকে যাওয়া মানে কি? তোমার উৎপাদের পরিমাণটা কমে যাবে, এখানে বিক্রিয়কের পরিমাণটাই বাড়বে। এইভাবে তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করে। এখন আমরা দেখব রিঅ্যাকশনের মাধ্যমে এটা কিভাবে হয়, প্রমাণটা আমরা দেখি। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এখানে তাপ হারি বিক্রিয়া, নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস মিলে কি হয়েছে? নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হয়েছে। এখানে ডেল এইচ এর পরিমাণ দেখো প্লাস 100.6 কিলোজুল। যেহেতু ডেল এইচ এর মান প্লাস, এটা দেখে বুঝতে পারবা বিক্রিয়াটি তাপ হারি বিক্রিয়া। এই বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াও, আমি আগেই বলেছি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াও তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা কি হয়? ডান দিকে সরে যাবে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলাফলটা প্রশমিত করবে। তাহলে তাপমাত্রা বাড়ালে কি হবে? নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড যে হচ্ছে উৎপাদন, এর উৎপাদনের মাত্রাটা বেড়ে যাবে, অর্থাৎ আমরা নাইট্রিক অক্সাইডটা বেশি পরিমাণে পাবো। ফলে সাম্যাবস্থা ডান দিকে স্থানান্তরিত হবে। অপরদিকে এই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে বা এই রিঅ্যাকশনটার ক্ষেত্রেই যদি তুমি তাপমাত্রা হ্রাস করো তাহলে কি হবে? নাইট্রিক অক্সাইডের উৎপাদন কমে যাবে, হ্রাস পাবে এর উৎপাদন এবং সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম। এখন আমরা দেখি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। তাপ উৎপাদী বিক্রিয়ার একটি উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন।
যা মিলে অ্যামোনিয়া গ্যাস তৈরি করেছে। এখানে ΔH এর পরিমাণ -92.2 কিলোজুল পার মোল। ΔH এর মান যেহেতু মাইনাস, এখান থেকে আমরা বুঝতে পারি বিক্রিয়াটি তাপ উৎপাদন, অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়, তাপ নির্গত হয়। তাহলে আশিতলীয় নীতি অনুসারে কি হবে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে, অর্থাৎ তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থাটা ডান দিকে সরে যাবে। তাপমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে এবং তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত করবে। বিপরীত ভাবে এই বিক্রিয়াটাতে যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, যেহেতু সে তাপ উৎপাদী বিক্রিয়া, তার তাপমাত্রা দরকার নাই, সেজন্য বাইরে থেকে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী চলে যাবে। বিক্রিয়াটা পশ্চাৎমুখী চলে যাবে, এই দিকে চলে যাবে, অর্থাৎ অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। আর যেহেতু অ্যামোনিয়া বিয়োজিত হয়ে যাবে বাইরে থেকে টেম্পারেচার বাড়ালে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন কিন্তু কমে যাবে। তাহলে অ্যামোনিয়া উৎপাদনের এই যে বিক্রিয়া, এখানে যদি তাপমাত্রা তুমি বেশি দাও তাহলে অ্যামোনিয়ার উৎপাদন কিন্তু কমে যাবে। তোমাদের একটা কোশ্চেন আসে, এবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় তাপ এবং চাপের প্রভাব বর্ণনা করো। ওখানে আমরা দেখি যে অ্যামোনিয়া উৎপাদনের অনুকূল তাপমাত্রা 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই বিক্রিয়ায় যদি তুমি অনেক বেশি তাপ দাও তাহলে কিন্তু, অনেক বেশি তাপ যদি প্রয়োগ করো তাহলে কিন্তু অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে। আমাদের তো টার্গেট সব সময় এটা বিক্রিয়া থেকে আমরা বেশি পরিমাণে উৎপাদ পেতে চাই। এখন বেশি টেম্পারেচার দিলে অ্যামোনিয়ার পরিমাণ কিন্তু কমে যাবে। সেজন্য আমাদের তাহলে কি করতে হবে, বেশি পরিমাণে অ্যামোনিয়া পেতে গেলে আমাদেরকে টেম্পারেচার কমায় রাখতে হবে। কম টেম্পারেচারে আমাদের এই রিঅ্যাকশনটা পরিচালিত করতে হবে। কিন্তু কম টেম্পারেচারে যদি রিঅ্যাকশনটা পরিচালিত করো তাহলে এখানে একটা সমস্যা আছে। যখনই তুমি টেম্পারেচার কমায় ফেলবা বিক্রিয়ার গতিও কিন্তু কমে যাবে। তাপমাত্রার সাথে বিক্রিয়ার গতির একটা সম্পর্ক আছে। তাপমাত্রা কমায় দিলে বিক্রিয়ার গতিও কমে যাবে। আর বিক্রিয়ার গতি যদি কমে যায় তাহলে একটা রিঅ্যাকশনের সাম্যাবস্থায় পৌঁছাতে, এই অবস্থায় পৌঁছাইতে কিন্তু অনেক সময় লাগবে। এত সময় ধরে কাজ করলে তো আমাদের হবে না, আমাদের অল্প সময়ে বেশি প্রোডাক্ট পেতে হবে। সেই জন্য আমরা তাপমাত্রাটা এখানে কিন্তু খুব বেশি কমায় ফেলতে পারি না। আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 200 ডিগ্রি 300 ডিগ্রি করতে পারতাম, তাই না? তাহলে অ্যামোনিয়া উৎপাদন আরো বেশি হতো, কিন্তু তাতে আমাদের অনেক সময় লেগে যেত। সেই জন্য আমরা মোটামুটি একটি অনুকূল তাপমাত্রা 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই রিঅ্যাকশনটা পরিচালিত করি বেশি পরিমাণে অ্যামোনিয়ার উৎপাদনের জন্য। তাহলে তোমরা দেখলা তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, বিক্রিয়াটা বেশি তাপ দিলে বাইরে থেকে কম প্রোডাক্ট আমরা পাবো। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বা উল্টাটা, এখানে তাপ যত দিবে প্রোডাক্টের পরিমাণ অর্থাৎ উৎপাদের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। যাই হোক স্টুডেন্টরা, তোমাদের আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তীতে আমরা আরো সামনে পড়বো বিভিন্ন নিয়ামক, যেগুলো আর বাকি রয়ে গেল, চাপ, তারপরে ঘনমাত্রা, এগুলোর প্রভাব রাসায়নিক সাম্যাবস্থার উপর, সেগুলো আমরা পড়বো। তোমরা লেকচারটা দেখো এবং বই পড়ো। আমরা আজকের এই ক্লাস থেকে কি কি শিখলাম, একমুখী বিক্রিয়া কাকে বলে, বহুমুখী বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে, উদাহরণ, গ্রাফ, তারপর রাসায়নিক সাম্যাবস্থা, সর্বদা গতিশীল রাসায়নিক সাম্যাবস্থা থেকে আমরা বুঝতে পারি যে একটা উভমুখী বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, এটা চলতেই থাকে। তারপরে লাল শীতলীয় নীতি আমরা পড়লাম এবং সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাবটা আমরা পড়লাম।
আমরা পরবর্তীতে আবার ইনশাল্লাহ একত্রিত হব। এই পর্যন্ত তোমরা সবাই নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।